আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি লেটস টকের নতুন একটা এপিসোডে। আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এমন একজন মানুষ যাকে আমি আসলে যার সাথে আমার খুব একটা ফর্মাল সম্পর্ক না, বেশ আমরা ইনফর্মালি আমি তাকে ভাইয়া ডাকি। বাট অত্যন্ত গুণী একজন মানুষ, অনেক দিকে অ্যাক্টিভ, পলিটিক্যালি অ্যাক্টিভ, রিসার্চের দিক দিয়ে অ্যাক্টিভ। উনি একজন মানে ওনাকে বেশ কমার্শিয়ালিও আমরা বেশ অ্যাক্টিভ জানি। আমরা আজকে কথা বলবো ডক্টর আব্দুল্লাহ আল মাসুদ খানের সাথে। ভাইয়া কাজ করছেন লেকচারার হিসেবে টোকিও মেডিকেল এন্ড ডেন্টাল ইউনিভার্সিটিতে। আর আরো একটা মজার তথ্য আপনাদেরকে দিব, ভাইয়ার একটা পাবলিকেশন আছে, অত্যন্ত ফেমাস, জনপ্রিয় এবং খুবই প্রেস্টিজিয়াস নেচার পাবলিকেশনে, বোন রিজর্পশন এন্ড ফর্মেশন বাই রাঙ্কল রিভার্স সিগন্যালিং এর উপরে। এটা নিয়ে আমরা, এই পাবলিকেশনটা নিয়ে আমরা একদম শেষে, আমাদের এই আলোচনার একদম শেষে কথা বলবো। আর তার আগে ভাইয়ার কাছে জানতে চাবো যে ভাইয়া তো এখন জাপানে আছেন, জাপানে করোনার পরিস্থিতি কি? ধন্যবাদ আতিক, অনেকদিন পরে কথা বলতেছি। তো জাপানে করোনার পরিস্থিতিটা আমার মনে হয় যে এই লাস্ট উইকে আমাদের এখানে ইমার্জেন্সি ডিক্লেয়ার করছে, তো গত 2 সপ্তাহে কিছুটা বেটার। তুমি যদি স্পেসিফিক একটা ডেটা চাও যে আমাদের এখান থেকে কতজন, আমি সমস্ত ডেটাটা লিখে রাখছিলাম, আমাদের এখানে কতজন মানে তোমার সরাসরি আছে, জানি যে সম্ভবত রিসেন্টলি কিছুটা কমছে, ঠিক আছে, বাট এখনো এটা মানে বলা যাচ্ছে না যে কমপ্লিটলি নিয়ন্ত্রণে। জাপানে তুমি হয়তো বা জানো যে সামনে আমাদের গোল্ডেন উইক আছে, ঠিক আছে। জাপানিজ গভর্নমেন্ট বর্তমান সময়টাকে আবার তারা ডিক্লেয়ার করছে যেটা মোস্ট ক্রিটিক্যাল টাইম হিসাবে। তো গোল্ডেন উইকে সাধারণত জাপানিজরা সবসময় তাদের পরিবারের সাথে দেখা করতে যায়, ফ্যামিলির সাথে, এটা এদের চিরাচরিত নিয়ম, ওরা ঘুরতে যায়, এইটাই ওদের সময়। তো এদের যে প্রধানমন্ত্রী সেটাও রিকোয়েস্ট করছে যে গোল্ডেন উইক কেউ জানি কেউ কোথাও না যায়। আমার মনে হয় যে গোল্ডেন উইকে জাপানিজরা কোথাও যাবে না, এটাই জাপানের সিচুয়েশন, সবাই ঘরে বন্দি। আসলে হয় কি, জাপানে তোমার লকডাউনটা কার্যকর না, কারণ এখানে লটা পারমিট করে না। এখানে তোমার গভর্নমেন্ট আমাকে রিকোয়েস্ট করতে পারে, বাট গভর্নমেন্ট আমাকে ফোর্স করতে পারে না যে তুমি এটা করো, তুমি লকডাউন। গভর্নমেন্ট আমাদের রিকোয়েস্ট করতেছে যে সবাই বাসায় বসে আছি। আর ওভারঅল কন্ডিশনটা গত দুই দিনে কিছুটা কমের দিকে, নেক্সট উইকে আবার সামনে এই ইমার্জেন্সির কারণে। তো দেখা যাক নেক্সট উইকে কি। ওভারঅলটা তো খুব খুব যে বেশি আশাব্যঞ্জক বা সেরকম না সম্ভবত। আমি এবার একটু এই করোনা পরিস্থিতি থেকে আমি এটা একটু লিখে রাখছিলাম যে তোমার আজকে যে পর্যন্ত তুমি বলো, তাহলে তোমার জাপানে ইনফেক্টেড হচ্ছে 11,952 জন। সেক্ষেত্রে তোমার টেস্ট করা হচ্ছে কিন্তু 1,30,500 জনের মতো। এরা ইনফেক্টেড, 240 জনের মতো সম্ভবত মারা গেছেন টোটাল। তো এটা হচ্ছে তোমার আজকের ডেটা আর কি। আমি জানতে চাচ্ছিলাম যে জাপানে যারা ডেন্টিস্টরা আছেন বা জাপানের ডেন্টাল প্র্যাকটিসটা এখন কি অবস্থায় আছে। এই কোশ্চেনটা করলাম যে যেহেতু আমরা ডেন্টিস্ট এবং ডেন্টাল কমিউনিটির প্রতি আমাদের একটা অন্যরকম ফোকাস থাকে সবসময়। তো জাপানের ডেন্টিস্ট্রি প্র্যাকটিসটা এখন কি অবস্থায় আছে? জাপানের ডেন্টাল প্র্যাকটিসটা যেমন ধরো, আমি নিজে তো ইউনিভার্সিটিতে, তো আমরা যদিও রিসার্চের সাথে জড়িত, বাট আমাদের ইউনিভার্সিটির আউটডোরটা বন্ধ। ওরা শুধুমাত্র ইমার্জেন্সি পেশেন্টটা, যেটা ডেন্টাল ইমার্জেন্সি বলা হয়, সেটা অ্যাকসেপ্ট করতেছে। আমি আমাদের কলিগদের সাথে আলাপ করছিলাম, তো বেশিরভাগ ক্লিনিক ওরা বন্ধ রাখছে। হ্যাঁ, বাট ওরা ফোর্সড না, ইট ডিপেন্ডস আপন ইয়োর চয়েস। রিসেন্টলি ফেসবুকে আপনি বেশ মানে আপনার একটা লেখা নিয়ে আলোচনা হয়েছে, সেটা হলো যে আপনি এভিগান ওষুধটা নিয়ে একটু লিখেছেন, এবং এভিগান যে করোনা চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে, মানে এটা এখনো ট্রায়াল পর্যায়ে আছে। আমি আসলে এইটার আপডেট সম্বন্ধে জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যেহেতু আমার মনে হয় যে আপনি এই জিনিসটা নিয়ে বেশ ভালো জানেন। ঠিক আছে, আমি সম্ভবত তোমার একটা প্রশ্ন আমি মিস করছি। জাপানে পরিস্থিতি যে পেশেন্টের চেয়েও আমি জাপানের এখানে হেলথ সিস্টেমটা একটু বলে নিতে চাচ্ছি যে এখানটা কিভাবে মেনটেন হয়। এরপর আমি বলতে চাচ্ছি এভিগানের ব্যাপারটা। তো জাপানে হয় কি, জাপানে যারা সাসপেক্টেড থাকে এদের সকল হসপিটালগুলো খোলা। যারা নিজেরা কিছুটা মনে করে যে তাদের সিনড্রোম আছে, ফ্লু লাইক,
তারা প্রথমে এখানে হসপিটালে যায়। হসপিটালগুলোতে প্রথমে ওদের ইনকোয়ারি করা হয়। ইনকোয়ারিতে যদি ওরা মনে করে যে এই কিছুটা করোনা সিনড্রোমে আছে, তখন তাদের সিটি স্ক্যান করা হয়, সিটি স্ক্যান করতে বলা হয়। সিটি স্ক্যান করার পর যদি দেখা যায় যে সে তার সিটি স্ক্যানটা নেগেটিভ আসছে বা পজিটিভ আসছে, তখন সিটি স্ক্যান এবং আরটিপিসিআর করে ওদের সোয়াব নিয়ে বা ব্লাড স্যাম্পল নিয়ে এই রিপোর্টটা কম্বাইন করে ওকে একটা সাজেশন দেওয়া হয়। তো পেশেন্ট যদি খুব বেশি অ্যাসিম্পটোমেটিক থাকে তখন পেশেন্টকে সেলফ আইসোলেশনে যেতে বলা হয়। এরপর পেশেন্টকে বাসায় রেখে ওরা ট্রিটমেন্ট দেয়। হ্যাঁ, তো দেখা গেল তোমার পজিটিভ আসলো করোনা, দুইটা আরটিপিসিআর এর পজিটিভ আসলো, সিটি স্ক্যান, বাট তোমার কিছুটা হেলদি আসো, তখন এখানকার নিয়ম হচ্ছে যে তুমি বাসায় চলে যাবা, ওখানে আইসোলেশনে থাকবা। তোমার অবস্থা কিছুটা কন্ডিশন খারাপ হলে তুমি কল করবা, ডক্টর এসে তোমার বাসায় ট্রিটমেন্ট করবে, কারণ এখানেও সিট সংকট আছে প্রতিটা ইউনিভার্সিটিতে, ইভেন আমার ইউনিভার্সিটির বাইরে এখন তাঁবুর মতো জানানো আছে, যেখানে তোমার যারা করোনা সিনড্রোম বা ফ্লু সিনড্রোম নিয়ে আসে, সাসপেক্টেড থাকে, তাদের ওখানে স্যাম্পলটা কালেক্ট করা হয়। এটা কিন্তু তোমার হসপিটালের বাইরে, ওরা কখনোই পেশেন্টটাকে সরাসরি হসপিটালের ভিতরে ঢুকতে দিচ্ছে না। এই সিস্টেমগুলো এটা কি টেম্পোরারিলি করা, মানে জাস্ট রিসেন্টলি বিল্ড আপ করছে, ঠিক আছে, জাস্ট রিসেন্টলি ওরা যেটা নিয়ম করছে প্রতিটা, যেমন ধরো টোকিওতে তোমার এরকম সম্ভবত, আমি এক্সাক্ট সংখ্যাটা জানবো না, অ্যারাউন্ড সম্ভবত 30-র মতো সেন্টার আছে, এখানে তুমি এই ধরনের সিমটম নিয়ে যেতে পারবা। আমাদের ইউনিভার্সিটির সামনে এরকম তাঁবু টানানো আছে, ওখানে নির্দিষ্ট এই সিনড্রোমের পেশেন্টরা যায়, টেস্ট হয়, টেস্ট করেই বাসায় চলে যায়, একদিন পরে রেজাল্ট আসে, খুব কুইক রেজাল্ট আসে না। বলা হয় আমি বাংলাদেশের ব্যাপারটা একটু ডিফারেন্ট, বাংলাদেশে সব অনেক আগে হয়ে যায়, যেখানে একদিন পরে রেজাল্ট আসে, তাকে রেজাল্ট জানানো হয়, ঠিক আছে। তারপর যেমন ধরো কোনো পেশেন্ট বা কোনো ডক্টর কোনো করোনা পেশেন্টের সংস্পর্শে আসলো, তখন তাকে ওই যে বাংলাদেশে ওইটা একই সিস্টেম, যে সেলফ কোয়ারেন্টাইনে নেওয়া হয়, বলা হয় বাসায় থাকার জন্য, তারা সেটা ফলো করে। আর পেশেন্ট যদি তোমার করোনা মানে পজিটিভ হয়, তাহলে আইসোলেশন। আর পেশেন্টের কন্ডিশন যদি খারাপ হয়, তখন গো টু দা হসপিটাল। এটা ডিপেন্ড করে, হসপিটালকে কল করে হসপিটালকে জানানো হয় যে আমার অবস্থা এই। হ্যাঁ, সবসময় হসপিটাল থেকে ডিরেক্টলি মনিটরিং করা হয়, এবং এখানে এই পুরো জিনিসটার জন্য কিন্তু প্রতিটা লোককে পে করতে হয়। বাংলাদেশে আবার এই জিনিসটা মজার আছে, বাংলাদেশের মতো জিনিসটা ফ্রি, ওই ফ্রি সুবিধা, কিন্তু বাংলাদেশ এখানে হেলথ ইন্স্যুরেন্সটা কিছুটা কাভার করে, বাট সেটাও সম্ভবত 30%-70% গভর্নমেন্ট দেয়। তো এখানে করোনা ট্রিটমেন্টটা সকল প্রভিন্সেই, মানে সকল প্রদেশ, এখানে প্রদেশ তো না, কি বলে, সিটি বলে আর কি, সব একই ধরনের, সব মেডিকেল ইউনিভার্সিটি এটা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা করছে। এটা কি মানে সবার জন্য ফ্রি নাকি পে করতে হচ্ছে? না না, সবার। এখানে জাপানে ফ্রি কিছু নাই, ঠিক আছে, জাপানে মানে পুরোটা পে করতে হয়। আচ্ছা, তো এইটা হচ্ছে, তুমি সম্ভবত আমার কাছে এটা জানতে চাচ্ছিলা যে জাপানের কি অবস্থা, যে জাপানে কিভাবে ট্রিটমেন্ট করে। তো জাপানে এভাবেই এভিগানের ট্রিটমেন্ট, তোমার করোনার সংক্রমণের ট্রিটমেন্টটা করতেছে। তবে এটা সঠিক যে এখানে সবাই তো ট্রিটমেন্ট প্রসিডিউর যখন বললেন, তাহলে আমি এইখানে মানে এভিকেনের বিষয়টাতে আসার আগে আরেকটা বিষয় আপনার কাছ থেকে জেনে নেই। যেহেতু আমরা জানি যে জাপান পৃথিবীর মানে অন্যতম আধুনিক যন্ত্রপাতিগুলো ইউজ করে তারা ট্রিটমেন্ট করছে। তো আপনি তো সেই ট্রিটমেন্ট প্রসিডিউরটা দেখছেন। অন্যদিকে আপনি বাংলাদেশের ট্রিটমেন্ট প্রসিডিউর সম্বন্ধে একটা বেশ ভালো ধারণা রাখেন, আপনার ফেসবুকে মাঝে মাঝে আমরা পোস্ট দেখি। আপনার কাছে দুইটাকে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে আপনি কিভাবে এই জিনিসটাকে এক্সপ্লেইন করবেন? আমি 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 মানে তুমি জানতে চাচ্ছ যে বাংলাদেশে আমাদের এই কোভিড-19 ট্রিটমেন্টের ব্যাপারটা। আমরা ধরো যেভাবে ট্রিটমেন্টের প্রসিডিউরটা হয় কি, আমি আমি মানে আরো ফ্র্যাঙ্কলি বলতে পারবো যে ট্রিটমেন্টের প্রসিডিউরটা কিন্তু অলমোস্ট সব জায়গায় সিমিলার, বিকজ এখন পর্যন্ত করোনা বা কোভিড-19 জন্য কোনো স্পেসিফিক ড্রাগ কেউই রিকমেন্ড করতে পারে। যেগুলো আসতেছে তার ক্লিনিক্যাল ট্রায়াল কিছুটা ভালো আসছে, বেশ কিছু ড্রাগ পাইপলাইনে আছে, বাট নো স্পেসিফিক ড্রাগ ফর দিস ডিজিজ। তো সেক্ষেত্রে তোমার প্রথম কথাটা আসে যে তুমি ডায়াগনোসিস হচ্ছ কিনা প্রপারলি, কারণ ইটস এ ফ্লু, তাই না?
এটা অন্য ফ্লুর মতো, তার মধ্যে অন্য ফ্লুর মধ্যে সাধারণ ফ্লুর মধ্যে একটা নতুন উপসর্গ হচ্ছে করোনা। বাংলাদেশের ডায়াগনোসিসটাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে মানে খুবই পুয়ার। যেখানে আমি আমি বাংলাদেশে আমি পুয়ার বলাটা সঠিক না, যারা কাজ করতেছে ডেফিনেটলি তারা অত্যন্ত দক্ষতার সহিত কাজ করতেছে, এবং করোনার সংক্রমণ যেহেতু সারা বিশ্বে মৃত্যুর ভয়ে ঝুঁকি নিয়ে ডাক্তাররা কাজ করতেছে, আমি তাদের ছোট করব না, বাট আমি একটা বেসিক কথা বলতেছি যে সাধারণত বাংলাদেশে প্রধান মেশিনটা হচ্ছে আরটিপিসিআর। এখন সবাই বলতেছে আরটিপিসিআর এ তোমার করোনার টেস্ট করা হচ্ছে বা কিছু টেস্ট টেস্ট কিট করা হচ্ছে। তো আরটিপিসিআরটা কি, এটা তো তোমার ধরো জানতে হবে, যে আমি জানি না যে বাংলাদেশের এই জিনিসটা আছে কিনা। আরটিপিসিআর সাধারণত 4টা ধাপ থাকে। একটা হচ্ছে যেমন ধরো তোমার স্যাম্পল কালেকশন, ঠিক আছে, তারপর হচ্ছে স্যাম্পল প্রিপারেশন, স্যাম্পল প্রিপারেশনের পরে তোমার আরটিপিসিআর করা, দেন তোমার আসবে ডেটা অ্যানালাইসিস। এই 4টা ধাপ ঠিক মতো আসলে তোমার রোগীর সঠিক সংখ্যাটা জানা যাবে। তো স্যাম্পল যে কালেক্ট করে বাংলাদেশে, এখানে স্যাম্পলটা কালেক্ট করে, এটা তো ধরো ভাইরাল একটা ইনফেকশন, তো ভিটিএম আছে যে ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া লাগে, সেই মিডিয়াই সোয়াবটা বা ব্লাড স্যাম্পলটা কালেক্ট করে ল্যাবে পাঠাতে হয়, আদারওয়াইজ আরএনটা ভেঙে যায়। তুমি যদি নর্মাল স্যালাইনে করো সোয়াবটা কালেক্ট করে, তো আমি 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 জানি না যে বাংলাদেশে এই প্রসিডিউর গুলো ঠিক মতো মেনটেন হচ্ছে কিনা। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু ডিটেক্ট। হ্যাঁ, তো আমি ট্রিটমেন্টটা হয়তো বা সব দেশেই এখন, বাংলাদেশে তো মৃত্যুর হার অন্য যে কোনো দেশের চেয়ে কম, তো সেক্ষেত্রে তো হয়তো বা বাংলাদেশি ট্রিটমেন্ট ভালো করতেছে বলতে হবে, বাট আমি ডেফিনেটলি আমি জানি না যে বাংলাদেশের সংক্রমণের সঠিক হার মানে নির্ধারিত হচ্ছে কিনা। এটা আমার বাংলাদেশের ট্রিটমেন্ট নিয়ে কোশ্চেন। এছাড়া ট্রিটমেন্ট তো নর্মাল ফ্লু ট্রিটমেন্টই দিচ্ছে হয়তোবা। আপনার লাস্ট কিছু পোস্টে ছিল এভিগান নিয়ে কথা, এবারে আমরা এভিগানের কথাটায় আসি। যে আপনি বারবারই বলার চেষ্টা করেছেন যে এভিগানটা এখনো ট্রায়াল পর্যায়ে আছে, এখন কি অবস্থায় আছে এবং এটার এই ট্রায়াল পিরিয়ডটা কবে নাগাদ শেষ হতে পারে, বা এটা আদৌ এভিগানের তোমার করোনার জন্য ব্যবহৃত হবে কিনা? করোনার জন্য দেখো আবার কিছু সাইন্টিফিক ব্যাপার আছে, যেমন ধরো করোনা ভাইরাসে তোমার সাধারণত 30,000 জেনেটিক অক্ষর আছে। এই ভাইরাসটা অলরেডি ডিটেক্টেড, 30,000 জেনেটিক কোড এখানে আছে, যেটা মানুষের আছে তোমার 3 বিলিয়ন, তাই না? তো যখন করোনা ভাইরাস যখন মানুষের কোষে ঢুকে না, কোষে ঢুকে এটা স্পাইক প্রোটিনের মতো, স্পাইক প্রোটিনের মতো এটা কোষে ঢুকে ওখানে মাল্টিপল হয়, পলিমারাইজ হয়। তখন হয় কি, একটা কোষ থেকে লক্ষ লক্ষ কোষের তৈরি হয়। তো কোষগুলো যতদিন জীবিত থাকে শরীরের মধ্যে, ততদিন এটা স্প্রেড হতে থাকে। এগুলো মরে গেলে তখন তোমার ওই যে আমাদের ফুসফুস হয়ে হাঁচি কাশির সাথে মরা কোষগুলো বেরোয় এসে অন্যকে সংক্রমিত করে। দিস ইজ দ্য করোনা। এবং তো এভিগানটা কি করে, এভিগানটা কি করে, যখন কোষটা মাল্টিপল হয় ওই স্টেজটাকে বাধা প্রদান করে। এভিগানটা কখনোই সরাসরি করোনার এগেনস্টে ব্যবহৃত হয় নাই, এই রিসেন্টলি ছাড়া। ফার্স্ট চায়না 200 পিপলের উপর একটা ডাটা পাবলিশ করছে, ওরা দেখছে। কিন্তু আমি যেটা সবসময় বলতে চাই, এটা কিন্তু লাস্ট লাইন ড্রাগ হিসাবে ওখানে ব্যবহৃত হয়েছে। ওরা ওই ডেটাটা জাপানে সাজেস্ট করছে। জাপানে সাজেস্ট করার পর আমি তোমাকে একটা জিনিস দেখে বলতে পারবো সম্ভবত, আমি এটা ধরো তোমার ওরা এটা 15 তারিখই ওদের ফুজি ফিল্মের তুমি যদি যাও, যে জাপান 300 লোকের ক্লিনিক্যাল ডাটা পাবলিশ করছে এবং হোপফুল বাট নো ডিটেলস। তারা বলছে বেটার রেজাল্ট আসছে, এটা কখন কোন ডোজে কিভাবে দিতে হবে এটা এখনো পাবলিশ না। জাপান যেটা করছে, জাপান তোমার প্রোডাকশনটা অনেক বাড়ায় দিছে। ওরা এখন প্রোডাকশনটা তোমার 3 লাখ ট্রিটমেন্ট মানে পিপলকে যাতে করতে পারে এই ধরনের প্রোডাকশন নিচ্ছে। জুলাইয়ের মধ্যে ওরা প্রোডাকশনটা বাড়াবে। ওরা ওদের কিছু বন্ধু কান্ট্রির সাথেও করছে যারা এটা তৈরি করতে পারবে, এবং ওরা চাচ্ছে যে ওদের গাইডলাইন অনুসারেই এভিগানটা মার্কেটে আসুক। ওরাই গাইডলাইনটা প্রকাশ করবে, ওরা এখনো প্রকাশ করেনি। একই সাথে আরো কিছু ড্রাগ আছে, যেটা তুমি রিসেন্টলি তুমি হয়তোবা দেখবা যে প্লাজমা থেরাপিটাও আসছে, যে ভালো ফল পাওয়া যাচ্ছে। ক্লোরোকুইন ইউজ হচ্ছে ইউএসএ তে। এইটা কিন্তু কোনোভাবেই এভিগানটাকে এখন পর্যন্ত স্বীকৃত করোনা ড্রাগ হয়নি। একটা প্রধান কারণ হচ্ছে সিভিয়ার সাইড ইফেক্ট আছে। ট্র্যাটোজেনিক ইফেক্টটা তুমি হয়তোবা জানো, যেটা একটা সিভিয়ার সাইড ইফেক্ট। তো
কোন স্টেজে কি কোনোটাই হয় নাই। সামহাউ বাংলাদেশে যখন আমিও একটু ভুল করছিলাম, আমিও একটা সুখবর শুভ আমারও ভালো লাগছে যে হ্যাঁ ঠিক আছে, সামথিং উই ক্যান টু প্রিভেন্ট করোনা, সাম ড্রাগ স্ক্যাম সামথিং। আমি একটা মানে ভুল রিপোর্টই দিছিলাম, ভুল না মানে আমি অতি উৎসাহে কথাটা লিখছিলাম যে একটা সুখবর, বাট আমি এজ এ রিসার্চার হিসেবে আমার এইভাবে সুখবরটা প্রকাশ করা উচিত হয় নাই। আরো এভিডেন্স, কারণ বাংলাদেশ করছে কি, বাংলাদেশ চায়না থেকে সামহাউ বাংলাদেশ সম্মত এলডিসি কান্ট্রিভুক্ত। এলডিসি কান্ট্রিভুক্ত হিসাবে বাংলাদেশ যেটা সুবিধা পায় যে সম্ভবত ওদের চুক্তি লাগে না অন্য দেশ থেকে তোমার এই যে জেনেটিক ড্রাগ বানানোর জন্য, কিন্তু সেই ড্রাগটা তো আগে তোমার স্বীকৃতি হতে হবে। আমি বারবার একটা কথা বলছি, এটা তো করোনার জন্য স্বীকৃত না। আমাকে অনেক বন্ধু বান্ধব পাঠাইছে যেটা বাংলাদেশের মার্কেটে আছে, এটা তো আত্মহত্যার সামিল। তুমি তো জানো যে বাংলাদেশিরা কিভাবে ওষুধ নিজেরা ফার্মাসি থেকে কিনে খায়। বাংলাদেশে অলরেডি কিন্তু এই এভিগানটাকে বিভিন্ন ট্রেড নেমে কিন্তু ফেসবুকে আনা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আনা হচ্ছে, এটা করোনা। আমি সম্ভবত আতিক, আমি মোর ফ্র্যাঙ্কলি আমি সম্ভবত এই জায়গাটাকেই বলতে চাচ্ছি যে যেহেতু আমরা সবাই বাঙালি, আমরা বাঙালিদের হ্যাবিট জানি, আমাদের এখানে কোনো ওষুধের কোনো রাইট নেই। এখানে রিক্সাওয়ালাও ওষুধ সাজেস্ট, মানে আমি অসম্মান করতেছি না কাউকে, যে কেউ সবাই ডক্টর, সবাই একটা ওষুধ প্রেসক্রাইব করে, এবং সবচেয়ে বড় ডক্টর যে তোমার ওষুধ ফার্মাসির লোকরা। তো এরা যদি বাংলাদেশে কালেক্ট করে ফেলতে পারি। হ্যাঁ, তো এখন যদি তোমার একটা জেনারেশন সবাই ভয়ে হোক ভীতিতে হোক এই ওষুধটা খায়, একটা লাস্ট লাইন ড্রাগ, এটা এখন পর্যন্ত মূল কোম্পানি বলে নাই সাইড এফেক্টটা কিভাবে মিনিমাইজ হবে, কোনো গাইডলাইন নাই। তো এই জাতি আমি জানি না যে এই ধরনের আত্মহত্যামূলক সিদ্ধান্ত বাংলাদেশে যারা ওষুধ ব্যবসার সাথে জড়িত তারা কেন নেয়। এর আগেও অনেক ড্রাগেরই হয়তো বাংলাদেশে মানে সবার অজান্তে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। এখন তো আধুনিক যুগ, সবাই সকল মানে এটা সঠিক না। ধরো আমার যেটা খারাপ লাগতেছে কি, এটা একটা তোমার মহামারী, তো সবাই জীবন বাঁচানোর জন্য হলে এই ওষুধটা কিনবে, তোমার পরামর্শ ছাড়াই এটা খাবে পেশেন্ট। সর্দি কাশি হলেই সে এটা খাবে, এবিগান আছে আগে দুইটা খেয়ে নেই, যত টাকা দিয়ে পারুক সেটা কিনবে। এটা দুঃখজনক, যেখানে ওষুধটা এখন পর্যন্ত নট স্পেসিফিক ফর করোনা। ডেফিনেটলি সাম হোপ ইজ দেয়ার, ওদের ক্লিনিক্যাল ট্রায়াল যথেষ্ট ভালো আগাচ্ছে, এবং ফুজিফিলিম তয়োমা তারা বলছে যে তোমার 2020 সেপ্টেম্বরের মধ্যে তারা 3 লক্ষ ট্রিটমেন্ট কোর্সের একটা ওষুধ তারা প্রোডাকশনে যাবে, তারপর তারা ডিস্ট্রিবিউটর করবে। হোয়ারাস তোমার মার্কেটে আমার দেশে এই বিজ্ঞানটা অ্যাভেলেবল ফর করোনা। এই যে ডিস্ট্রিবিউশনের কথাটা যে বললেন, এইটার মধ্যে কি আমরা একটা পোস্টে দেখেছিলাম যে সম্ভবত বেশ কিছু কান্ট্রি এই ওষুধটা পাওয়ার জন্য জাপানের সাথে একটা নেগোসিয়েশন এসেছে। তো বাংলাদেশ এই অবস্থায় মানে কি ধরনের পজিশনে আছে? বাংলাদেশ কি সেই নেগোসিয়েশনের মধ্যে আছে? এটা হচ্ছে ইনফ্যাক্ট বাংলাদেশের যে এখানে যে এম্বাসি, ওখানে যারা কর্মকর্তা ওনারা যথেষ্ট চেষ্টা করছে, ওনারা অ্যাপ্লাই করছে। ইনফ্যাক্ট আমাদের অফিসিয়ালি কোনো আমাদের চিঠি দেখাতে পারেনি যে বাংলাদেশে ফ্রি ট্রায়াল করবে, কিন্তু ওনারা চেষ্টা করছে। কিন্তু সত্যি কথা বলতে কি, অনুরোধটা আসতে হয় বাংলাদেশ থেকে। এমবাসি সবসময় বাংলাদেশের রিকোয়েস্টটা এখানে পার্সিউ করতে পারে। উনি নিজে যদি অনেক কিছু পার্সিউ করে, দেশ থেকে যদি রিকোয়েস্ট না আসে, দেশ থেকে যদি বোদ্ধারা বলে যে আমরাই এবিগান করোনাকে জয় করে ফেলছি, ঠিক আছে, দেশে তো এখন তুমি দেখতেছো যে ফুসফুস কেটে বের করে করোনার চিকিৎসা হচ্ছে, আলু ভর্তা কাঁচামরিচ খেয়ে করোনার চিকিৎসা হচ্ছে, এবং আমাদের সকল সাংবাদিকরা বলতেছে যে ওই যে জালনা থেকে পেশেন্ট দেখতে বলতেছে। দেশে তো বোদ্ধার কোনো অভাব নাই। তো আমি 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 জানি না যে অ্যাটলিস্ট এই ধরনের সিভিয়ার কোনো ড্রাগ নিয়ে এই ধরনের মানে নন সাইন্টিফিক বা আর একটু ভালো নন প্রেসক্রাইবড হিসেবে এই ড্রাগটা মার্কেটে থাকা উচিত না। ডেফিনেটলি অনেক ভালো সাইড এফেক্ট আছে। কোন স্টেজে পেশেন্টকে দিতে হবে তার একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন থাকতে হবে, কতটা ডোজ, এবং ডেফিনেটলি 100% এটা তোমার প্রেসক্রাইব ড্রাগ হতে হবে। এটা খোলা বাজারে বিক্রি করা, মানে বাংলাদেশে তো খোলা বাজারে আছে পর্যন্ত এই ওষুধটাকে আমরা যদি সাধারণ মানুষের মধ্যে অ্যাভেলেবল করে দেই, তাহলে এই প্যান্ডেমিক থেকে বেঁচে গেলেও আমরা আরেক ধরনের প্যান্ডেমিকে পড়ে যাব।
আমি সেটা বলতে চাচ্ছি। আর আমি যেমন ধরো মাদার কোম্পানি কেন এটাকে ফার্দার ট্রায়াল বা নতুন ভাবে প্রোডাকশন করতেছে, হুম, ও তো সাইড ইফেক্টটা মিনিমাইজ করেই একটা ডিক্লারেশন দিবে। হুম, হুম, সাইড ইফেক্টটা মিনিমাইজ কিনা সেটা কিন্তু এখনো ডিক্লারাইজ হয় নাই। আবার বলতেছি এভিগানটা কখনোই করোনার ওষুধ ছিল না, এটার সাইড ইফেক্টের জন্য তোমার ইউএসএ এটা কোনো অ্যাপ্রুভ করে নাই। বাট যেহেতু করোনার এগেনস্টে কোনো কিছুই কাজ করতেছে না দেখে ওরাও ফেজ টু ট্রায়াল শুরু করছে তোমার গত 2 সপ্তাহ আগে সম্ভবত। আচ্ছা, কিন্তু বাংলাদেশে যে জিনিসটা অ্যাভেলেবেল, আমি এটা খুবই মানসিক মানে খুবই হতাশ, কি খুবই খারাপ লাগে যে এটা ঠিক না। এটা তো ধরো তোমার পেইন কিলার না বা তোমার মেট্রো না যে মেটালিক টেস্ট তোমার সাইড ইফেক্ট হবে। তোমার পেট খারাপ হলো শুনলা যে মেট্রো বা একটা কিছু মিক্সে খেলাম যে অল্প একটু সাইড ইফেক্ট হবে, সেটা তো না, এটা তো সিভিয়ার একটা সাইড ইফেক্ট আছে, yes, তো মিনিমাইজ না। হুম হ্যাঁ, এবার একটা ডিফারেন্ট প্রসঙ্গে কথা বলবো যে অলরেডি গভর্নমেন্ট থেকে একটা নির্দেশনা এসেছে যে 1000 চিকিৎসককে নিয়োগ দেওয়া হবে। তো এই বিষয়ে আপনার একটা লাস্ট পোস্ট দেখেছি, এইটা সম্বন্ধে আপনি তুমি তো বলেছেন দেখি যে আমাকে, হ্যাঁ, তুমি আমাকে শুরুতে আমাকে যেভাবে ইন্ট্রোডিউস করছো, তুমি সবগুলো প্রশ্নই টানবা, আমার পলিটিক্যাল প্রশ্ন টানবা, মার্কেটিং প্রশ্ন। আচ্ছা এনিওয়ে, আপনি এটা হয় কি, এটা হচ্ছে কি আমি পোস্টটা দিছি আমার যেমন ধরো এখানে ডেন্টাল সার্জনদের নিয়োগ পাওয়া উচিত, ঠিক আছে, নিয়োগ পাওয়া উচিত, কারণ বাংলাদেশে প্রচুর ডেন্টাল সার্জনরা কোভিড-19 পজিটিভ হয়েছে। একজন মারা গেছেন, অবশ্য সে পজিটিভ ছিলেন না, তাদের হয়তো বা সিমটম ছিল। আমি বাংলাদেশে আরেকটা খুবই বলার চেষ্টা করবো, বাংলাদেশে আমি যেটা শুরুতে বলছি যে আমরা যে যে কোভিড-19 পজিটিভ যে জিনিসটা বলি, হাউ, আরটিপিসিআর আরটিপিসিআর যদি তোমার দেশের একমাত্র পদ্ধতি হয়, যেহেতু সিটি স্ক্যান কতটা করতে পারে আমি জানি না, চেস্ট স্ক্যান কতটা, তা আরটিপিসিআর একমাত্র বিকল্প হতে, সেক্ষেত্রে জাস্ট তোমরাও একটু খোঁজ নাও যে মিডিয়ামটা কি ইউজ করে। ঠিক আছে, ও যদি আরটিপিসিআর যে সোয়াবটা কালেক্ট করে তাহলে সব নেগেটিভ আসবে। আমি যেটা বলতেছি যে ডেন্টিস্টটা তো সবচেয়ে বেশি এক্সপোজার হয়, এবং আমাদের যারা হেলথ কমপ্লেক্সে চাকরি করে তারা যথেষ্ট সাহসিকতার সহিত কাজ করতেছে। তো খুবই দেখবা যে হয়তোবা এখানে ডেন্টিস্টদের পোস্ট থাকবে না। আমি পোস্টটা দিচ্ছি এই কারণে, তুমি পলিটিক্যাল, যেহেতু আমি পলিটিক্যাল একটা কথা বলতেই হয়, যে তুমি আজকে যুবলীগের কমিটি দেখবা, তুমি আজকে স্বেচ্ছাসেবক লীগের কমিটি দেখবা, তুমি আজকে আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক কমিটি দেখবা, দেখবা যে ওখানে অত্যন্ত অনেক বেশি সংখ্যক আমাদের ডেন্টিস্ট আছে, তো আমরা সবাই তাদের সবসময় অ্যাপিল ইউজ করি, হ্যাঁ কংগ্রাচুলেশন, এগিয়ে যাও। কিন্তু যখনই কোনো নিয়োগের ক্ষেত্রে আসবে, তখন চিকিৎসক নেতারা আমাদের ডেন্টিস্টদের কথা আসতে ভুলে যায়। আমাদের চিকিৎসক আমরা যারা, আমরাও হয়তো বা আমাদের নিজস্ব যে পোস্ট গুলো আমাদের দরকার, ডিজার্ভ করি এজ এ ডেন্টিস্ট হিসেবে, সে সবসময় একটা সরকারি চাকরি পায়। আমাদের লাস্ট লাস্ট যে তোমার অ্যাডহক হয়েছে, সেক্ষেত্রেও খুবই অল্প পোস্ট ছিল, সেটাও আমাদের যারা নেতা ছিলেন বা যারা নেতৃত্বে আছেন তারা অনেক কষ্ট করেই জিনিসটা অথবা নিয়ে আসছে ছেলেদের জন্য ই করা। তো আমার ওই কারণেই দেওয়া। আরেকটা জিনিস আমার খারাপ লাগে, যেটা পলিটিক্যাল কথা, বাট এনিওয়ে, যে আমাদের তুমি তুমি খুব ভালো করেই জানো যে বাংলাদেশের টপ পোস্টে যারা যায় তারা সবাই পলিটিক্যাল কানেকশনের জন্যই যায়। বাংলাদেশের ডেন্টাল প্রফেশন বলো, অন্যান্য প্রফেশনের বলো, যারা বড় পোস্ট হোল্ড করে তাদের যোগ্যতার চেয়ে তাদের পলিটিক্যাল যোগ্যতাটাই বেশি। পলিটিক্যাল যোগ্যতার পিলার হচ্ছে ওই নব্য ডাক্তাররা চাকরি ছাড়া। তো আমার কথা হচ্ছে ডেন্টাল প্রফেশনে যারা উচ্চ পদে আছে তাদের পলিটিক্যাল কানেকশন নিজের ক্ষেত্রে 100%। এই যে জুনিয়র চাকরিদের যারা চাকরি নাই বা এই একটা নিয়োগ হচ্ছে গভর্নমেন্টের, ওরাও রাজি আছে হয়তো বা করোনা সেবায় যাওয়ার জন্য। সেটা একটু নিজেদের ক্ষেত্রে তো সবার পাওয়া হয়েছে, সবাই উচ্চ পদে আছে, জুনিয়রদের জন্য ব্যবহার করলে হয়তো ওদের চাকরিটা হয়। এইটার জন্যই দেওয়া, অন্য কিছু না। ঠিক আছে ভাইয়া, আমরা আমাদের এই কথার ইয়েটা শেষ করব, বাট শেষ করব একটা মজার খবর দিয়ে। আমরা আসলে অনেকগুলা বিষয় নিয়ে কথা বলেছি, করোনা নিয়ে কথা বলেছি, এভিগান নিয়ে কথা বলেছি, বাংলাদেশের ট্রিটমেন্ট প্ল্যানটা নিয়ে আমরা কথা বলেছি, বাট শেষ করব হলো আপনার যে রিসার্চটা এসেছে নেচার পাবলিকেশনে, সেটা নিয়ে। আপনি এটার কো অথর ছিলেন।
রিসার্চটার টপিক ছিল কাপলিং অফ বোন রিসর্পশন এন্ড ফরমেশন বাই রাঙ্কেল রিভার্স সিগন্যালিং। আপনি খুব সংক্ষেপে এটা সম্বন্ধে আমাদেরকে একটু বলবেন? এটা হচ্ছে তো টাইটেল আমার, এটা হচ্ছে অনেস্টলি আমি নিজে, এটা আমার ভালো লাগা যে আমি আমি আমার নিজের নামটা ওখানে আছে, আমি ওখানে ফিফথ অথর হিসেবে আছি। ইনফ্যাক্ট ওই পেপারের সম্ভবত 3টা ছবি আমার করা, 3টা ফিগারের কাজ আমার করা। তো আমরা যেটা করছিলাম যে রিভার্স সিগন্যালিং কি তোমার, আমি বোন রিমডেলিং এ যে সেলগুলো কাজ করে অস্টিওক্লাস্ট অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট ম্যাচিউর হয় কারণ ওদের ওই যে তোমার প্রিকারসারের উপরে রিসিপ্টর থাকে র্যাঙ্ক, র্যাঙ্কের উপর ওই অস্টিওক্লাস্টের উপরে রিসিপ্টর থাকে, লাইগেন্ডটা থাকে অস্টিওব্লাস্টের উপরে। রিসিপ্টর আর লাইগেন্ড যখন মিক্স আপ হয় তখন সেটা ম্যাচিউর হয়। এটা হচ্ছে নর্মাল অস্টিওক্লাস্ট মানে বোন ইটিং সেল যেটা বলে, যে এটার নর্মাল প্রসিডিউর। তো যারা আমরা বোনের উপরে কাজ করি আমরা সবসময় চেষ্টা করতাম এই সিগন্যালটাকে ইন্টারাপ্ট করার জন্য, কারণ বোন যে ডিজিজটা হয়, বোন ডিজিজ হয় কি এই সিগন্যালটা অনেক চালু থাকে, তখন অস্টিওক্লাস্টের নাম্বার গুলো সবসময় বাড়তে থাকে, অনেক অনেক বেশি বোন লস হয়, এগেনস্টে বোন ফরমেশনটা কমে যায়। সেই কন্ডিশনটাকে আমরা অস্টিওপোরোসিস বলি, মানে ইমব্যালেন্স হয়, ভাইস ভার্সা। আবার অনেক সময় অস্টিওব্লাস্ট বেড়ে যায়, অস্টিওক্লাস্ট কমে যায়, ঠিক আছে, অস্টিওক্লেরোসিস যেটাকে বলে। তো ব্যালেন্সটা জরুরি। তো এই অস্টিওক্লাস্টের রিসিপ্টর আর এর ব্লাস্টের লাইগেন্ড এই সবগুলো হচ্ছে টিএনএফ আলফা একটা সুপার ফ্যামিলি আছে, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর সুপার ফ্যামিলি, ওই ফ্যামিলির অন্তর্ভুক্ত। ওদের একটা সিগন্যালিং আছে ফাস্ট লাইগেন্ডে, দেখা গেছে কি রিভার্স সিগন্যালিং হয়। আমি যেটা বলতে চাচ্ছি, যেমন ধরো সিগন্যালটা লাগলো, তো সিগন্যাল অস্টিওব্লাস্ট থেকে অস্টিওক্লাস্ট প্রিকিউরসারের মধ্যে গেল, মানে র্যাঙ্ক লাইগেন্ড থেকে র্যাঙ্কের মধ্যে গেল, অস্টিওক্লাস্ট ম্যাচিউর হলো, এটা হচ্ছে এস্টাবলিশমেন্ট সিগন্যাল। তো এই র্যাঙ্ক আর র্যাঙ্ক লাইগেন্ড যেহেতু এটা টিএনএফ আলফা গোত্রভুক্ত এবং একই গোত্রের আর একটা জায়গায় ফাস্ট লাইগেন্ডে দেখা গেছে যে রিভার্স সিগন্যালিং, মানে অস্টিওক্লাস্ট বড় হলো, অস্টিওব্লাস্টের উপরে কি হলো, এটা ছিল আমাদের, মানে রিভার্সে কোনো ইফেক্ট আছে কিনা। তো আমরা দেখাইছি যে রিভার্সেও তোমার অস্টিওব্লাস্ট ফরমেশনটা বাড়ে, এটা একটা অ্যামেজিং একটা ব্যাপার। ঠিক আছে, তো বোন বায়োলজির সম্ভবত এই আমাদের এই পেপারটা দীর্ঘ 12 বছর পরে সম্ভবত নেচার, এবার নেচার এই পেপারটা নিছে এইটার জন্য। জাস্ট জাস্ট রিড না, এটা আচ্ছা, আমি যেটা বলতে চাই সিগন্যালটা এইভাবে গেলে ন্যাচারাল সিগন্যাল, যেটা ওই যে বললাম যে অস্টিওক্লাস্টটা বড় হয়, অস্টিওব্লাস্টের কি হয় সেই জিনিসটা কখনো কেউ দেখেনি। সাধারণত আমরাও তো ড্রাগের উপরে কাজ করি, আমাদের কাজ ছিল যে এই সিগন্যালটাকে কেটে দেওয়া, সিগন্যালটা কেটে দিলে অস্টিওক্লাস্ট ফর্মেশনটা বন্ধ হয়ে যেত, রোগটা প্রিভেন্ট হতো, সেটাই কনভেনশনাল। তো এনিওয়ে, আমি জানি না বুঝতে পারছি কিনা। না, তারপরেও এটা আমাদের জন্য সত্যি অনেক গর্বের যে নেচার পাবলিকেশনের মতো একটা প্রেস্টিজিয়াস পাবলিকেশনে আপনার নাম এসেছে, এবং একই সাথে আমি বলবো যে এটা বাংলাদেশের জন্য একটা গর্বের। এবং আপনি কিছুক্ষণ আগে আমাকে যেটা বলছিলেন যে আপনি আপনার মেয়েকে এই পেপারসটা গিফট করে বলেছিলেন যে না, এটা সত্যি। ধরো আমি আমার মেয়েকে বলছিলাম কি আসলে তো দিতে পারবো কি তো জানি না, তো বড় হলে বলতে পারবে যে আমার বাপের নাম নেচারে আছে, কি ঠিক আছে, আমি ওকে লিখে গিফট করছিলাম আর কি। এটা এটা ইনশাআল্লাহ আমরা সবাই আমরা মনে রাখবো, এবং সবার জন্য এটা অনেক গর্বের একটা ব্যাপার হবে। ভাইয়া থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে তুমি সময় দেওয়ার জন্য। সাথে কথা বলে অনেক সাবধানে থেকো সবাই। হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। এবং দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদেরকেও বলবো যে আপনারা সাবধানে থাকবেন এবং এই সময়টা ঘরে থাকবেন। আশা করি আমাদের এই দুর্যোগ কেটে যাবে এবং আবার সবাই আমরা জি ভাইয়া বলেন। আইসোলেশনটাই মেবি একমাত্র ট্রিটমেন্ট স্বীকৃত, ওষুধের চেয়ে আইসোলেশন, মেইনটেনেন্স, তোমার ডিস্টেন্স, এটাই একমাত্র এখন পর্যন্ত এস্টাবলিশড, এটা প্রচার করো। থ্যাংক ইউ। আমরা ইনশাআল্লাহ সবাই আইসোলেশনে থাকবো, সবাই আলাদা থাকবো এবং সোশ্যাল ডিসটেন্সটা মেইনটেইন করব। সোশ্যাল ডিসটেন্স এই আপাতত সময়ের জন্য আমরা সোশ্যাল ডিসটেন্সটা মেইনটেইন করতে পারলে ইন ফিউচারে আমরা একসাথে থাকতে পারবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফেজ।